অনামিকা পাথরের মতো বসে আছে। ওর এখন কি করা উচিত সেটা নিজেও ভেবে উঠতে পারছে না। মন খুশিতে নাচছে, কিন্তু মস্তিষ্ক বলছে প্রতীক প্রতারণা করছে ওর সাথে সবকিছু গোপন করে। অনামিকা, তুমি খুশি তো? একটা বৈধ সম্পর্কের ভিত্তি করেই কিন্তু আমরা এক ছাদের তলায় নিশিযাপন করছি। প্রান্তিকের হাতের বাঁধন আলগা করে অনামিকা বিছানা থেকে নেমে দাঁড়ায়। প্রান্তিক শোয়া থেকে উঠে বসে। কিছু বলো অনু। কি বলবো আমি প্রান্তিক? বলার কোনো জায়গা রেখেছেন? আমার অমতে লুকিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করানো আপনি বৈধ বলে মনে করেন? আপনি তো প্রতারণা করেছেন আমার সাথে। আমি প্রতারণা করিনি অনামিকা। আই লাভ। হাত থামিয়ে প্রান্তিককে থামিয়ে দিল অনামিকা। লাভ, ভালোবাসা এভাবে জোর করে বিয়ে করে এক ছাদের তলায় রাত্রি যাপন করলেই বুঝি ভালোবাসা হয়ে যায়? ভালোবাসা এতটাই সহজলভ্য? প্রান্তিক দীর্ঘশ্বাস ফেলল। ও জানতো একদিন এই পরিস্থিতি তৈরি হবে, তাই আগে থেকে প্রস্তুতি করেছিল। জোর করে বিয়ে করেছি ঠিকই, এক ছাদের তলায় রাত্রি যাপন করেছি একটা ঠিক, কিন্তু তোমাকে অন্ধকারে রেখে এই 40 দিনও একবার খারাপভাবে স্পর্শ করিনি, কারণ আমি চাইনি নিজের ভালোবাসার মানুষের কাছে সারা জীবন ধর্ষক হয়ে বাঁচতে। তাহলে আমার কাছ থেকে এতদিন সবটা লুকালেন কেন? আচ্ছা, প্রীতমের ব্রেন ওয়াশ করে কি আপনি ওকে আমার কাছে খারাপ করলেন, যাতে আপনার রাস্তাটা পরিষ্কার হয়ে যায়? একটা জায়গায় যাবে অনামিকা? অনামিকা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো প্রান্তিকের দিকে। আপনি আমার সাথে কোথাও যাব না। আপনি একটা প্রতারক। আপনি আমার সব শেষ করে দিয়েছেন। তোমার সব প্রশ্নের উত্তর সেখানে আছে। আমি কলকাতায় ফিরবো। আমি আমার বাবার বাড়ি যাব, বাবা মায়ের কাছে যাব আমি। এখন তোমাকে কলকাতায় নিয়ে গেলে তোমার বাবা দাদা কি আমাকে বকবেন? মানে? তোমার বাবা সবটাই জানে। ওনার পরামর্শেই তো আমি তোমাকে বিয়েটা করেছি। অনামিকা চমকে উঠল। ওর বাবা কিভাবে ওর সাথে এটা করতে পারে ভেবেই অবাক হয়ও। বাবা? আমি বিশ্বাস করি না। আপনি পুরোটাই মিথ্যে দিয়ে ভরা। এটা যে সত্যি বলছেন সেটা বিশ্বাস করবো কিভাবে? তার জন্য তো তোমাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। সেখানে গেলে আশা করি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কোথায়? রেডি হয়ে বাইরে এসো, আমি ড্রয়িং রুমে ওয়েট করছি। কথাটা বলে প্রান্তিক অনামিকা রুম থেকে বেরিয়ে যায়। অনামিকা ধপ করে মেঝেতে বসে পড়ে। ফুপিয়ে কেঁদে ওঠেও। এই লোকটাকে আমি ভালোবেসে ফেলেছি। কেন বারবার আমার সাথে এরকম হয়? প্রথমে প্রীতম প্রতারণা করলো, আর এখন প্রান্তিক। এই মানুষটার সাথে এতগুলো দিন সংসার করেছি, যাকে আমি একজন নষ্ট পুরুষ বলে মনে করেছি, সে নাকি আমার স্বামী। কেন আমাকে এতদিন অন্ধকারে রাখলেন উনি? কেন? একটা বড় হসপিটালের করিডোরে বসে আছে প্রান্তিক আর অনামিকা। প্রান্তিক ওর মুখটা মাস্ক দিয়ে ঢেকে রেখেছে, আর অনামিকা স্কার্ফ জড়িয়ে রেখেছে নিজের মুখে। হসপিটালে কেন এনেছো আমাকে, তাও আবার এভাবে মুখ ঢেকে? সব প্রশ্নের উত্তর তুমি পাবে, একটু ধৈর্য ধরো। একজন নার্স এগিয়ে এলো প্রান্তিকের দিকে। চারপাশটা ভালো করে দেখে নিয়ে প্রান্তিকের উদ্দেশ্যে বলল, স্যার এবার আপনারা যেতে পারেন, ডক্টর ত্রিপাঠী আপনাদের ডাকছে। নার্স চলে গেল। প্রান্তিক অনামিকা নিয়ে দাঁড়ালো। তারপর অনামিকার হাত ধরে দুজন মিলে একটা কেবিনে ঢুকলো। অনামিকা দেখলো বেডে একটা যুবতী মেয়ে অচৈতন্য হয়ে শুয়ে আছে। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো প্রান্তিকের দিকে। চলো। অনামিকা আর প্রান্তিক এগিয়ে গেল মেয়েটার সামনে। প্রান্তিকের খুব কষ্ট হলো মেয়েটাকে দেখে। ডক্টর, ও এখন কেমন আছে? আগের মতোই। আর কোনো আশা দেখতে পাচ্ছি না আমি। না ডক্টর, বলবেন না। গত 5 বছর ধরে রাখি পড়িনি। কেউ ভাইফোঁটা দেয়নি আমাকে। ওকে ওর দাদার জন্য সুস্থ হতে হবে। বোন, ওর তুই। সামনের বছর আমি তোর হাত থেকে রাখি পরব, ভাইফোঁটা নেব। আমাকে নিরাশ করিস না। অনামিকা অবাক হয়ে প্রান্তিকের প্রত্যেকটা কথা শুনছে। তাহলে কি ওর সামনে অবচেতন হয়ে পড়ে আছে প্রণতি, প্রান্তিকের বোন? অনামিকা হাত রাখলো প্রান্তিকের কাঁধে। প্রান্তিক অনামিকার দিকে তাকালো। দেখেছো ওরা আমার বোনটার কি অবস্থা করেছে? বিগত 5 বছর ধরে ও একইভাবে শুয়ে আছে, ওই দেওয়ালের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আমাকে আর ভাইয়া বলে ডাকে না। এটা প্রণতি দি? কিভাবে হলো এরকম? তুমি সত্যি জানতে ছিলে না? আমি মনে করি প্রণতির থেকে বড় সত্যি আর কিছু হতে পারে না। কারা করেছে এসব? প্রান্তিকের চোখের জলটা মুছল। একটা রাগী স্ট্রং মানুষকে কাঁদতে দেখে অনামিকার হৃদয় ও ব্যথিত হলো। প্রান্তিক একবার ডক্টরের দিকে তাকালো। ডক্টর, আমরা এখন আসছি। প্রান্তিক অনামিকাকে নিয়ে বেরোতে গেলে ডক্টর বাধা দিলেন। প্রান্তিক শোনো। প্রান্তিক আর অনামিকা থমকে দাঁড়ায়। ডক্টর ওদের কাছে এগিয়ে এসে বলে, তোমার ওয়াইফ? প্রান্তিক মৃদু হাসলো। ওর নাম অনামিকা। এখন শরীর কেমন আছে মা? হাসপাতালে এসে একবার চেক আপ করিয়ে যেও।
অনামিকা একবার কৌতূহল দৃষ্টিতে তাকালো প্রান্তিকের দিকে। ডক্টর হাসলেন অনামিকার চোখের চাউনি দিকে। ভাবছো তো তোমার জ্বর হওয়ার কথা কিভাবে জানলাম? কাল রাত 2টোর সময় প্রান্তিক আমাকে ফোন করেছিল। ঝড় বৃষ্টির জন্য যেতে পারিনি, কিন্তু ওকে বলেছিলাম কি করতে হবে, খুব চিন্তা করছিল। প্রান্তিক, আপনি রাত 2টোর সময়? প্রান্তিক খুব ভালো ছেলে মা, ভাগ্য করে ওকে পেয়েছো। অবহেলা করো না, কারণ কিছু মানুষ জীবনে বারবার আসে না। প্রান্তিক অনামিকার মুখের অভিব্যক্তিটা বোঝার চেষ্টা করলো। তারপর মুখে হাসি টেনে ডক্টরকে বলল, আপনার বৌমাকে বোঝান তো একটু, শুধু পালাই পালাই করে আমার থেকে। এরকম চলতে থাকে আপনার আর দাদু ডাক শোনা হবে বলুন? অনামিকা কটমট করে তাকায় প্রান্তিকের দিকে। ডক্টর জোরে হেসে বলে, ইউ আর সো মাচ ফানি প্রান্তিক। সারা জীবন এরকম হাসি খুশি থাকো। আপনি শুধু ভগবানের কাছে একটু প্রার্থনা করুন আমার বোনটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়। ভগবান তোমাকে নিরাশ করবেন না প্রান্তিক, সব ঠিক হয়ে যাবে। বিছানার দুই প্রান্তে বসে আছে প্রান্তিক আর অনামিকা। হাসপাতাল থেকে এসে চেঞ্জ না করে অনামিকা আগে প্রান্তিকের কাছে নিজের প্রশ্ন বিচিত্রটা খুলে বসে। কে প্রণতিদের এমন অবস্থা করেছিল? সহ্য করতে পারবে তো? বুকটা কেঁপে উঠল অনামিকার। তাহলে কি ওর আপন মানুষ এই কাজটা করেছে? কাপা কণ্ঠে বলল, কে? তোমার দাদা ভাই অনিশ পাল, তোমার প্রাক্তন প্রেমিক প্রতীক সেন। দুপা পিছিয়ে গেল অনামিকা। ওর দাদা ভাই কিভাবে এরকম কাজ করতে পারলো? দাদা ভাই? হ্যাঁ, মিথ্যে বলছেন আপনি। আপনি আমার কাছ থেকে আমার সব আপন মানুষদের দূরে করার জন্য এগুলো করছেন। প্রণতির সুস্থতা কি তোমার কাছে মিথ্যে নাটক মনে হয় অনামিকা? তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করলে সবটা জানতে পারবে। কি করছে কি ওরা প্রণতির সাথে? প্রন্তিক উঠে দাঁড়ালো বিছানা থেকে, জানলার ধারে গ্রিলটা শক্ত করে চেপে ধরল। আজ থেকে ঠিক 5 বছর আগে প্রণতি জেদ করে ইন্ডিয়া যায়। এর কারণ ছিল প্রীতম। ও প্রীতমকে ভালোবাসতো। তোমার দাদার মাধ্যমে ইন্টারনেটে যোগাযোগ হয়েছিল, কিন্তু ও এটা জানতো না যে পুরোটাই ছিল আনিসদা আর প্রীতমের সাজানো পরিকল্পনা। অনামিকার জানার কৌতূহল হলেও নিজের দাদার সম্পর্কে এমন ধারা মন্তব্য শুনে নিজেকে স্থির রাখতে পারছে না। তারপর ওরা দুজনে মেয়ে বিক্রির ব্যবসা করত, আর ওদের একটা টোপ ছিল প্রণতি। তখন ওর বয়স ছিল কত, 19 কি 20? ওই বয়সে একটা মেয়ে প্রেমে পড়ে নিজের জীবনের সব থেকে ভুল সিদ্ধান্তটা নিয়ে বসলো। কি সিদ্ধান্ত? লুকিয়ে বিয়ে করে ওরা অনিশদার সহযোগিতায়। তারপর চলে যায় শিলিগুড়ি। আমার মা বোনের সাথে ইন্ডিয়া গেছিল। বোনকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন মা আমাদের বিষয়টা জানায়। আমি তৎক্ষণাৎ কলকাতা যাই, অনেক খোঁজাখুঁজি পরেও পাইনি ওকে। তারপর 5 দিনের মাথায় হঠাৎ আমার মনে হলো তোমার দাদা আর প্রীতম তো বন্ধু, তাহলে নিশ্চয় জানবে। তখন আমি আমার নিজের পাওয়া খাটিয়া অনিশদাকে চেপে ধরি। সব বলে দেয় ও। তখনই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু আমাদের পৌঁছানোর দেরি হয়ে গেছিল। কথাটা বলে ভিতরের কষ্টটাকে ভিতরে রাখলো প্রান্তিক। ওই দিকের কথা মনে পড়লে ও হৃদয় কেঁপে ওঠে। 7-7টা আলাদা ডিএনএ পাওয়া গেছিল পরিণতির শরীরে। 7 জন মিলে ওকে। প্রান্তিক কথাটা শেষ করতে পারল না। অনামিকা প্রান্তিকের কাঁধে হাত রাখলো। প্রান্তিক চোখের জলটা মুছল। ওই বয়সে একটা মেয়ে অত্যাচার নিতে পারেনি। সেই মুহূর্তে আমি যদি না পৌঁছাতাম, বোনটা আমার মরেই যেত। বাঁচিয়ে রাখতে পারলেও মেয়েটা কোমায় চলে যায়। তারপর থেকে ওই বেডে ওর জীবন কাটছে। ওই শয়তানগুলোকে আমি ছাড়বো না। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারিনি। তুমি তখন বন্ধুদের সাথে সামার ক্যাম্পে গিয়েছিলে, আর দাবা ভাই সবটা স্বীকার করেছিল। যখন ওকে পুলিশ সে কেন দিলে না? আর প্রীতমকে এবার ছেড়ে দিলে কেন? প্রমাণের অভাবে, যেটা আমি আজও খুঁজে চলেছি। ওরা তো সামান্য দুজন চুনোপুটি। ওদের লিডারকে ধরতে না পারলে এই অপরাধ বন্ধ হবে না। এই জন্য এতদিন ওদের খেলা আকাশে ঘুরিয়ে দিয়েছি। অনামিকার মাথায় চট করে একটা প্রশ্ন খেলো, তাহলে কি প্রীতম এই জন্য আমার সাথে 3 বছর ধরে ভালোবাসার অভিনয় করছে? অনামিকার মাথায় প্রান্তিক অনামিকার দিকে ঘুরে তাকালো। অনামিকাকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে নিজের হাঁটু মুড়ে বসলো অনামিকার সামনে। অনামিকার গালে হাত রাখলো। যখন বুঝতে শিখেছো ভালোবাসা কি, তখন থেকে আমার মনে শুধু তোমার বিচরণ অনামিকা। প্রীতম আর আমার বিষয়ে তো খুব গোপন ছিল। আমার বন্ধুরা জানতো। আপনি কিভাবে জানলেন? তোমার দাদা ভাইয়ের জন্য আমাদের দুই পরিবার বিচ্ছেদ হয়েছিল 5 বছর আগে। এখনও এর কোনো সুরা হয়নি। আমি ভেবেছিলাম আমার ভালোবাসা হয়তো একতরফা থেকে যাবে। আমি এগুলো শুনতে চাইনি প্রান্তিক। আমি যেটা জানতে চেয়েছি সেটা বলুন। এত অধৈর্য হচ্ছে কেন বউ? আমার কথাটা মন দিয়ে শোনো। এরকম সাসপেন্স ক্রিয়েট করে কথা বললে আমার প্রেশার বেড়ে যায়। তোমার এই হতভাগা বর আছে তো তোমার প্রেশার কমানোর জন্য। অনামিকা বিছানা থেকে একটা বালিশ তুলে প্রান্তিকের দিকে ছুটে মারল। এই আপনি আসল কথা বলবেন নাকি আমি পুলিশে ফোন করে বলবো আপনি আপনার এই ঘরে মেয়ে মেরে আটকে রেখেছেন? প্রান্তিক মুখ থেকে বালিশটা সরিয়ে আবার বিছানায় রাখলো। বাহ, বউ তো আমায় দেখেছি ভালোই হুমকি দিতে শিখে গেছে। খুব সাহস হয়ে গেছে দেখেছি। অনামিকা খুব বিরক্ত হলো। বউ বউ করে আদিক্ষেতা না করে বলুন আমাকে তাড়াতাড়ি। প্রান্তিক হাসলো অনামিকাকে রেখে যেতে। হঠাৎ একদিন অনিশদা ফোন করলো আমায়। আমি অবাক হয়েছিলাম। ও জানতো আমি তোমাকে পছন্দ করি, তাই তোমাকে বাঁচানোর জন্য ও আমাকে অনুরোধ করে। মানে? প্রীতমের
প্রীতমের সাথে তুমি সম্পর্ক আছো এটা ও জানতে পেরেছিল। সেদিন ও অনুধাবন করেছিল যাদের সাথে এতদিন ও অন্যায় করে এসেছে তাদের বাড়ির লোকের অবস্থা ঠিক কী হয়। যখন দেখলো নিজের বোন নিজের ফাঁদে পা দিয়েছে, তোমার দাদাকে ফোন করেছি, বাকিটা ওর কাছ থেকে শোনো। প্রান্তিক অনিশের নাম্বারে ফোন করলো। 4টা রিং হওয়ার পর ফোন রিসিভ করলো। তোমার বোন সব জেনে গেছে, বাকিটা তুমি বলো। তুমি ওকে সব বলে দিলি? তোমাদের কুকর্ম ঢাকতে গিয়ে আমি চিরকাল ওর কাছে অপরাধী হয়ে থাকতে পারবো না। দে ওকে ফোনটা দে, স্পিকারে আছে, ও শুনতে পাচ্ছে, তুমি বলো। অনিশ কাঁপা কাঁপা স্বরে বলল, অনু। অনামিকা শব্দ করে কেঁদে উঠলো। কতদিন পর ওর দাদা ভাইয়ের গলা শুনছে, কিন্তু পরক্ষণে প্রান্তিকের বলা কথাগুলো মনে পড়ে গেল ওর। ছি দাদা ভাই, তুই কি করে করলি এগুলো? তোর একবারও মনে পড়লো না তোরও একটা বোন আছে? আমাকে ক্ষমা কর অনু, আমি আমার অন্যায় শাস্তি পাচ্ছি এখন। আজ থেকে প্রায় 7 বছর আগে আমার হাতে কোনো কাজ ছিল না, কিন্তু কিনতে গেলে বাবার হাতে হাত পাততে হতো, খুব লজ্জা লাগতো। একদিন প্রীতমের সাথে দেখা হলো, ওর মাধ্যমে এই চক্রের মধ্যে ঢুকে পড়ি আমি। অনেক অনেক টাকা আসতো, টাকার প্রতি অনেক লোভ জেগে গিয়েছিল। তখন আমি প্রণতির কথা বলি প্রীতমকে। এরপর বাকিটা নিশ্চয় তোকে প্রান্তিক বলেছে। টাকা তোকে এতটা অন্ধ করে দিল যে প্রণতিদের সাথে এমনটা করলি। তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাকে তোর মাধ্যমে। আজ প্রান্তিক না থাকলে আমি তোকেও বাঁচাতে পারতাম না। আমাদের ওই গ্রুপে ঢোকার আগে বলে দেয় যে পরিবারের প্রতি মায়া রাখা যাবে না, যাকে টার্গেট করবে তখন তাকেই তুলে লিখতে হবে। সেটা কারো মা, বোন, দিদি বা আত্মীয় হলো। কোনো একচোখামি করা যাবে না। যদি তাদের কথা কাউকে বলিনি, কিন্তু আমি কিভাবে বুঝবো প্রীতম তোকেই টার্গেট করবে? অনামিকা একবার প্রান্তিকের দিকে আর চোখে তাকালো। প্রান্তিক অনামিকার চোখের ভাষা পড়তে ব্যস্ত হয়ে গেল। ফোনের ওপাশ থেকে অনিশ বলল, যেদিন আমি তোর আর প্রীতমের বিষয়টা জানতে পারি, আমার মাথা কাজ করছিল না। তোকে কিভাবে এই চক্র থেকে উদ্ধার করব ভেবে উঠতে পারছিলাম না। তখনই প্রান্তিকের কথা মাথায় এলো আমারও। ও তোকে ভালোবাসতো এটা জানতাম আমি। তাই যতই আমার সঙ্গে শত্রুতা থাকুক, তোর ক্ষতি ও হতে দেবে না। আমার কথায় ও কলকাতা আসে, আমি, বাবা আর প্রান্তিক গোপনে আলোচনা করি। অনিশ থামলো। এরপর প্রান্তিক ভালো বলতে পারবে বিষয়টা। প্রীতম আমাকে চেনে না, আমি যে প্রণতির দাদা এটাও জানতো না। ছদ্মবেশে প্রীতমের সাথে দেখা করি, ওর সামনে নিজেকে একজন এমন মানুষ প্রমাণ করি যার প্রত্যেক রাতে নতুন নতুন মেয়ের প্রয়োজন হয়। কথাটা বলে প্রান্তিক অনামিকার দিকে তাকালো। অনামিকা ভুরু কুচকে তাকিয়ে আছে। প্রান্তিক হাসলো। এটা না করলে যে ও তোমাকে আমার হাতে তুলে দিত না। এর বিনিময়ে ও আমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে। আবার পরে ওর মায়ের ট্রিটমেন্টের খরচ বাপ ও 16 লাখের বেশি খরচ হয়। এতে অবশ্য আমার কোনো আফসোস নেই। আফসোস আছে ওই প্রথম 10 লাখ টাকার জন্য। মানে 16 লাখ থেকে 10 লাখ টাকার উপর আফসোস বেশি? এর উত্তর পরে দেব, আগে পুরোটা শোনো। ও নিজেই তোমাকে দিয়ে যায় আমার কাছে অজ্ঞান অবস্থায়, তারপর বাকিটা তো জানো। অনিশ ফোনের অপার থেকে মৃদু হাসছিল। তার বোন যোগ্য একজন মানুষকে পেয়েছে, কিন্তু অনুশোচনা হলো খুব। তুই আমার বোনের জন্য এত কিছু করছিস, আর আমি দেখ তোর বোনের সব থেকে বড় সর্বনাশটা করেছি। আমার জন্য তোর বোন আজ আর এই পৃথিবীতে নেই। কিন্তু প্রণতিদি তো। অনামিকার মুখ চেপে ধরল প্রান্তিক। চোখের ইশারা বলতে না করলো। অনামিকা চুপ হয়ে যায়। প্রান্তিক পুনরায় অনিমেষের অনিশের উদ্দেশ্যে বলে, এখন আমি রাখলাম অনিশদা। ফোনটা কেটে দিয়ে অনামিকার মুখ থেকে হাতটা সরিয়ে নেই। আপনি কেন আমাকে বলতে দিলেন না প্রণতিদি বেঁচে আছে? আমি অনিশদাকে এখনো বিশ্বাস করি না অনামিকা। আমার বোনের খবর আমি, মা, বাবা আর তুমি ছাড়া কেউ জানে না। আর আমাদের ফ্যামিলির বাইরে যেন এই কথাটা না যায়, এটা আমার অনুরোধ। অনামিকা প্রান্তিকের হাতের উপর হাত রাখলো। কেউ জানতে পারবে না। তার আগে বলুন তো, 16 লাখের থেকে 10 লাখের উপর আপনার বেশি কেন আফসোস? প্রান্তিকের হাত থেকে ফোনটা রেখে অনামিকার কোমর জড়িয়ে ওকে একদম কাছে এলো। আমার বউ কোনো পণ্য নয় যে তাকে 10 লাখ টাকা দিয়ে কেনা যাবে। আমার বউ আমার হৃদয়ের রানী, তাকে কেউ ছুতে আসলে শেষ করে ফেলবো আমি তাকে। এখন তো খুব বউ বউ করছেন, আর ওই রুমে যে এতগুলো মেয়েকে মেরে রেখে দিয়েছেন। প্রান্তিক বিরক্ত ভঙ্গিতে অনামিকাকে ছেড়ে দিল। ঘটে কি বুদ্ধি নেই? এত কিছু বলার পর মনে হয় ওই ঘরে লাশ আছে। তাহলে ওই ঘরে কী আছে আমি দেখব? কেন ওই ঘরটা নিয়ে পড়ে আছে বলো তো? তোমার এই একটা মাত্র বর যে খুব ক্ষুধার্ত, সেই খেয়াল রেখেছো? অনামিকা জিভ কাটলো। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলো দুপুর 2টা বাজে। এই হাসপাতালে যাওয়ার জন্য স্নান রান্না কিছুই হয় না ওদের। রান্না করার সময় পায়নি, আপনি বরং স্নান করে আসুন, ততক্ষণে আমি দেখি কম সময়ের মধ্যে কী বানানো যায়। অনামিকা যেতে লেনে প্রান্তিক অনামিকাকে হ্যাঁচকা টান দেয় নিজের কাছে টানে, যার ফলে দুজনে বিছানায় পড়ে যায়। প্রান্তিকের উপর অনামিকা। অনামিকা প্রান্তিকের শার্ট খামচে ধরে আছে। ওর মুখের কাছে ছিটিয়ে থাকা চুলগুলো প্রান্তিক সযত্নে কানে গুঁজে দেয়। বউ মিষ্টি খাবো। প্রান্তিক অদ্ভুত অবদারে শুনে অনামিকা ভুরু কুচকে তাকালো। এই দুপুরবেলা খালি পেটে কেউ মিষ্টি খায়? বউ থাকলে সব পুরুষ মানুষ এই মিষ্টি যখন ইচ্ছে খেতে পারে। মিষ্টি খাওয়ার সাথে বউ? প্রান্তিকের কথার অর্থ বুঝতে পেরে অনামিকা চুপ হয়ে যায়।
প্রান্তিকের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটপট করতে থাকে। মিষ্টি না দিলে তো ছাড়া পাবে না তুমি। বেশি মিষ্টি খেলে সুগার হয়ে যাবে, ছাড়ুন আমাকে। হোক না ক্ষতি, এই মিষ্টির স্বাদ নেওয়ার জন্য সুগার হলেও তার পরোয়া করি না। অনামিকার মুখের ধরনটা পাল্টে গেল। কিছুটা গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রান্তিক, আপনি আমার কাছ থেকে এতদিন এই কথাগুলো লুকিয়ে রেখেছেন কেন? প্রান্তিক বেশ বিরক্ত হলো। এই রোমাঞ্চকর মুহূর্তে আবার পুরনো কথা তোলায় অনামিকার উপর খুব রাগ হয়। তুমি বড্ড আনরোমান্টিক বউ। এমন মুহূর্তে কথায় আমাকে একটু আদর করবে তা না, এসব সিরিয়াস প্রশ্ন করছো। আহা বলুন না, তখন বলবো কি বিশ্বাস করতে? ভালোবাসা অন্ধ হয়েছিল তো তুমি, আর তখন বললে তুমি বিষয়টা গোপন থাকতে দিতে। এত তুমি বিপদে পড়তে, আর আমার বোনকেও। আচ্ছা প্রান্তিক, বিরক্তিতে চসূচক শব্দ করলো প্রান্তিক। প্লিজ এখানেই তোমার প্রশ্নের ভাণ্ডার শেষ করো, এখন এইসবের মুডে নেই। আর এইসব প্রান্তিক প্রান্তিক কি? বাঙালি বউ বড়দের ওগো হ্যাগো বলে ডাকে। অনামিকা প্রান্তিকের বুকে দুবার মারল। দুপুর হয়ে গেল, এখনো স্নান করেনি, গা দিয়ে গন্ধ বেরোচ্ছে। যান স্নান করে আসুক। প্রান্তিক অনামিকার কানের কাছে মুখটা নিয়ে করলো, জানো বউ, গরমকালে জলের খুব প্রবলেম হয় এখানে, কিনে খেতে হয়। তাই এখন থেকেই জলটা সাশ্রয় করলে হয় না। তার মানে কি আজকেও আপনি স্নান করবেন না ভাবছেন? আমরা তো স্বামী স্ত্রী, তুমি স্নান করনি এখনো? দুজনে একসঙ্গে ওয়াশরুম শেয়ার করে যাই, এতে আমরা কিছুটা জলও বাঁচবে। অনামিকা সবাই স্নান করে বেরোলো। প্রান্তিক এখনো বিছানায় শুয়ে শুয়ে ফোন কাটছে। অনামিকা ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের ভেজা তলটা ছুঁড়ে প্রান্তিকের উপর। প্রান্তিক ভ্যাবাচাকে হয়ে উঠে বসে, আপনি এখনো এখানে বসে এসেছেন? দুপুর 3টে বাজে, স্নান করবেন কখন? প্রান্তিক এক দৃষ্টিতে অনামিকার দিকে তাকিয়ে আছে। ভিজে চুল কপাল গিয়ে টস টস করে পড়ছে গালবে। প্রান্তিক উঠে অনামিকার কাছে আসে। অনামিকা একটু পিছিয়ে যায়। প্রান্তিকের অভিব্যক্তি পরিষ্কার তার কাছে। দেখুন, একদম অসভ্যতামি করবেন না। আমি এই স্নান করে এলাম, আমাকে রেডি হতে দিন। প্রান্তিক অনামিকার কাঁধে নিজের দুহাত দিয়ে ধরল, তারপর ধরে নিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসালো। অনামিকা অবাক হয়ে প্রান্তিকের দিকে তাকিয়েছে। প্রান্তিক কী চাইছে বুঝে উঠতে পারছে না। ঠিক কী করতে চাইছেন আপনি? ড্রেসিং টেবিলের সামনে থেকে চিরুনিটা তুলে ধরে অনামিকার সামনে ধরলো। আমি আশ্রয় দেই। অনামিকা ভুরু কুচকে তাকালো। পারবেন? এতে না পারার কী আছে? একটা সময় তো তোমাকে আমি সব করতে হবে। কোন সময়? ঠিক যেই কারণে তোমাকে তুলে এনেছি বলে এতদিন জানতে, সেই সময়টা তো আমাকে তোমার সব কাজ করতে হবে। অনামিকা কটমট করে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক বুঝে উঠতে পারল না এই তাকানোর মানেটা। বাচ্চা, বাচ্চা আর বাচ্চা। বাচ্চা ছাড়া আপনি কিছু বোঝেন না? আমি তো কারো সন্তান। আমাকে ছাড়া আমার মায়ের মনের অবস্থাটা ঠিক কী হচ্ছে বুঝতে পারছেন? মা তো আর এত কিছু জানে না। অনামিকার হঠাৎ এই ব্যবহারের পরিবর্তনের মানে বুঝল প্রান্তিক। মাকে ছাড়া প্রায় 2 মাস হতে চলেছে, তাও আবার এত দূরে। তাই অনামিকার মনের অবস্থা ঠিক নেই। প্রান্তিক অনামিকার সামনে হাঁটু মুড়ে বসে ওর হাত মুঠো করে ধরল। মন খারাপ করছো মায়ের জন্য? অনামিকা ফুপিয়ে কেঁদে উঠল। আমাকে মায়ের কাছে নিয়ে চলুন। নিয়ে যাবো অনু, তোমাকে খুব তাড়াতাড়ি নিয়ে যাবো তোমার আপনজনদের কাছে। কবে নিয়ে যাবেন? অপরাধীদের শাস্তি দিতে আমাদের কলকাতায় ফিরতে হবে অনু, সত্যি বলছেন তো? অনামিকা বাচ্চাদের মতো মুখ করে তাকায় প্রান্তিকের দিকে। প্রান্তিক অনামিকার চোখের জলটা সযত্নে মুছিয়ে দেয়। এবার তো কান্না থামাও, আমাকে আমার কাজ করতে দাও। চুপ করে বসো। অনামিকা লক্ষ্মী মেয়ের মতো শান্ত হয়ে বসলো। প্রান্তিক অতি যত্নে ধীরে ধীরে অনামিকার চুলের জট ছাড়িয়ে ভালো করে চুলটা আঁচড়ে দিবে। এমনটা আবদার করবো বউ? অনামিকা আয়নার দিকে প্রান্তিকের চেহারা দেখলো। আয়না দিয়ে ওর দিকে দেখছে প্রান্তিক। আপনি আবদার করতে পারেন মিস্টার মজুমদার। প্রান্তিক চট করে অনামিকা রুম থেকে বেরিয়ে গেল। অনামিকা প্রান্তিকে যাওয়ার মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। মিনিট 5 পর প্রান্তিক আবার ফিরে এসে অনামিকার পিছনে দাঁড়ালো। অনামিকা তুল থেকে উঠে প্রান্তিকের মুখোমুখি দাঁড়ায়। আপনাকে আমি ঠিক বুঝে উঠতে পারি না প্রান্তিক, এখন মাথায় কি ঘুরছে বলুন তো? প্রান্তিক নিজের ডান হাতটা অনামিকার সামনে লাগলো। একটা লাল রঙের সিঁদুর কৌটো, যার উপরে সোনার কাজ করা। অনামিকা অবাক হলো। এটা? তোমাকে বউ সাজে দেখতে খুব ইচ্ছে করছে, একটু সিঁদুর পরাবে? প্রান্তিক কাতর অনুরোধের ভঙ্গি দেখে হাসলো অনিবা। বাঙালি হিন্দু নারীরা প্রথম সিঁদুরটা তার স্বামীর হাতেই পরে, আমার বেলায় সেটা হবে না কেন? প্রান্তিকের চোখ ঝলমল করে উঠল। কৌটে মুখটা খুলে এক চিলতে সিঁদুর তুলে অনামিকা সিঁথিতে দিতে গেলেই অনামিকা ওর হাতটা ধরে। প্রান্তিক করুণ মুখে তাকায় অনামিকার দিকে। এভাবে না, অগ্নিকে সাক্ষী করে মন্ত্র উচ্চারণের মাধ্য দিয়ে 7 পাক ঘুরে আপনার হাতে সিঁদুর পরব আমি। মুহূর্তে প্রান্তিকের মুখের হাসি মিলিয়ে গেল। খুব শখ হয়েছিল এই মুহূর্তে আমাকে অনামিকাকে বউ সাজে দেখার। অনামিকা প্রান্তিকের হাতের উপর হাত রাখে। এই 4 দেওয়ালের মধ্যে বিয়ের ব্যবস্থা করুন। আইনিভাবে বিয়ে হলেও বাঙালি সামাজিক বিয়েকে বেশি প্রাধান্য দেয়। বিয়ে না করে আপনার সঙ্গে আমি থাকতে পারবো না। এতদিন তো ছিলে, এতদিন তো জানতাম না আপনি খুব খারাপ একটা লোক, যার মেয়েদের নেশা আছে, বউ রেখে অন্য মেয়ের সাথে। তাহলে আমার বউয়ের কি ভুল ধারণা ভেঙেছে? অনামিকা নিজের হাতে পরিমাপ করে দেখলো কিছুটা। প্রান্তিক বিরক্ত হলো। এই বাকিটা কি করলে ভাঙবে? আমাকে আপনার ওই গোপন রুমে নিয়ে গেলে আমি দেখতে চাই ওখানে কি আছে। ভূত আছে দেখবে? অনামিকা বিরক্ত হয়ে চিরুনি দিয়ে প্রান্তিকের বুকে আঘাত করলো। শুধু বাজে কথা, যান তো গিয়ে স্নান করে আসুন। আপনার অর্ডার দেওয়া খাবার কখন আসবে? প্রান্তিক নিজের হাতের ঘড়ি দেখলো।
10-15 মিনিটসের মধ্যে চলে আসবে। ততক্ষণে স্নানটা করে আসুন। প্রান্তিক হঠাৎ অনামিকার কোমর ধরল। আমার জল বাঁচানোর আইডিয়াটা তোমার পছন্দ হলো না? এই বউ, দেওয়ালে কি দেখো? অনামিকা প্রান্তিকের হাত অনুসরণ করে নিজের দিকে নিজের গালে প্রান্তিকের ঠোঁটের পরশ অনুভব করলো। অনামিকা চমকে এদিকে তাকাতে সামনে প্রান্তিককে দেখতে পেল না। গালে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো একটু আগে কি ঘটেছে। বউ প্রান্তিকের গলা শুকনে তাকাতে প্রান্তিক ওয়াশরুমের দরজা দিয়ে উঁকি মারলে দেখতে পেল প্রান্তিক তৎক্ষণাৎ একটা চোখ মারল। এটা কিন্তু সুগার ফ্রি ছিল, রাতে সুগার ফ্রি থাকবে না। অনামিকা বিছানা থেকে প্রান্তিকের তোয়াল্লাটা নিয়ে ছুঁড়ে মারল প্রান্তিকের উপর। প্রান্তিক ক্যাচ করে ধরে মুখ থেকে সরালো। এই বউ, তোমার কি ছুঁড়ে মারার লগ্নে জন্ম হয়েছিল নাকি বলো তো? যখনই দেখছি তখনই কিছু না কিছু ছুঁড়ে মারছো। একবার বালিশ, একবার চিরুনি, এখন আবার টাওয়াল। এবার ঝাড়ু ছুঁড়ে মারবো। এবার এই তো এবার বাঙালি বাড়ি বউ বউ মনে হচ্ছে। এতদিন এটাই মিচিং ছিল, বাঙালি বউ হাতে ঝাড়ু না তুললে মানায়। এবার কিন্তু সত্যি সত্যি। অনামিকার কথা শেষ হওয়ার আগে প্রান্তিক ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দেয়। অনামিকা হো হো করে হেসে ওঠে। এই লোকটা সত্যি আমার বর? প্রথম দিনে সে রাগী আমাকে আঘাত দেওয়া মানুষটা ইনি, অথচ আজ কত পরিবর্তন। সে বউ ছাড়া কিছুই বোঝে না। আর সারাদিনে কতবার বউ বলে রেখেছে, কাউন্ট করতে থাকলে ভালো লাগতো। থ্যাংক ইউ গড, এই কাপুরুষটার হাত থেকে বাঁচিয়ে প্রান্তিকের মতো একজন জীবনসঙ্গীকে দেওয়ার জন্য। আজ অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছে অনামিকা। সেই কলকাতায় প্রান্তিকের বাড়িতে প্রথম খেয়েছিল, আর তারপর আজ আবার। একটু শশার টুকরো নিয়ে মুখে ভরতে প্রান্তিক অনামিকার হাতটা ধরে। শশায় অ্যালার্জি তোমার, ওটা সাইডে রাখো। অনামিকা ভুরু কুচকে তাকালো প্রান্তিকের দিকে। আপনি কি করে জানলেন আমার শশায় অ্যালার্জি? পিতমের কিসে অ্যালার্জি অনামিকা? চিংড়ি মা। এই আবার আপনি প্রীতমের প্রসঙ্গ টানছেন? তুমি যেমন প্রীতমের সব খবর রাখতে, আমি ঠিক তোমার সব খবর রেখেছি। অনামিকা আফসোস হলো এবং নিজের প্রতি করুণা হলো এটা ভেবে যে 3টে বছর সে ভুল মানুষের পিছনে নষ্ট করছে। আপনি আগে কেন এলেন না আমার জীবনে? আগে কেন বললেন না ভালোবাসার কথা? প্রান্তিক অনামিকার কথা শুনে মৃদু হাসে। আমার বউটা যে তখন খুব ছোট্ট ছিল, ক্লাস 9-এর স্টুডেন্টকে কীভাবে জানাতাম ভালোবাসার কথা? আপনি ভুল করেছেন প্রান্তিক। আপনি যদি আমার জীবনে থাকতেন তাহলে প্রীতমকে ভালোবাসার জীবনের সব থেকে বড় ভুলটা আমি করতাম না। প্রান্তিক অনামিকার কাঁধে হাত রাখলো। এখন নিজের ভুল বুঝতে পেরেছেন। প্রীতমকে ভোলা তোমার জন্য কঠিন হলেও ওকে তোমায় ভুলতে হবে অনামিকা। তোমার ভবিষ্যৎ জুড়ে শুধুই যেন আমার অস্তিত্ব থাকে, এভাবে নিজেকে গুছিয়ে নাও। আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? আমি সবসময় তোমার পাশে আছি। তোমার অতীতেও তো পাল্টাতে পারবো না, কিন্তু তোমার বর্তমানটাকে সাজিয়ে দেবো যে এই বিষাক্ত অতীতটা তোমার জীবন মুছে দেবে। ফোনটা জোরে শব্দ করে বেজে উঠল প্রান্তিকে। প্রান্তিক এক ঝলক অনামিকার দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো, আমি আসছি। প্রান্তিক ফোনটা রেখে চেয়ার ছেড়ে উঠল। অনামিকা অবাক হলো। খবরটা শেষ করে যান, সময় নেই, জরুরি কাজ এসে পড়ছে, আমাকে যেতে হবে। অনামিকা চেয়ার ছেড়ে উঠে প্রান্তিকের সামনে দাঁড়ালো। কখন আসবেন? যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করবো বউ। জানোই তো তোমাকে বাড়িতে একা রেখে বাইরে মন বসাতে পারি না। একটা অনুরোধ করব, বলো। একা একা খুব বোরিং লাগে, আমার এক ফোনটা আমাকে দিবেন? প্রান্তিক অনামিকার দিকে ভুরু কুচকে তাকায়। মেয়েটা কি সত্যি পরিবর্তন হয়েছে? ফোন দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত হবে? মনে মনে ভাবে প্রান্তিক। অনামিকা করুণ চোখে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক, আচ্ছা দেব। প্রান্তিক কিচেনে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। অনামিকা আবার বসে খাওয়া শুরু করলো। মিনিট 5-এর মধ্যে রেডি হয়ে ফিরে এলো প্রান্তিক। অনামিকার হাতে ওর ফোনটা দেয়। আমার বিশ্বাসের মান রেখেছো? আবারও বলছি, আমার পাওয়ার সম্পর্কে তোমার নিজের কোনো ধারণা নেই। নিজের বিপদ নিজে ডেকে এনো না। রাত 10টা বেজে 17। প্রান্তিক বেল বাজিয়ে কোনো শব্দ না পেয়ে ভাবে অনামিকা হয়তো ঘুমিয়ে গেছে, তাই শুনতে পায়নি। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে। ভেতরে পুরো অন্ধকার। ড্রয়িং রুমে শুধু একটা নিয়ন লাইট জ্বলছে। অনু, কোথায় তুমি? এভাবে বাড়ি অন্ধকার করে রেখেছো কেন? অনু। প্রান্তিক ফোনের ফ্ল্যাশ লাইট জেলে সুইচ বোর্ডের কাছে সুইচটা অন করে অনামিকার রুমে গিয়ে আলো জ্বালিয়ে অনামিকা পেল না। সব রুম খুঁজলো, না পেয়ে ডাইনিং রুমে এসে দেখে দুপুরের এঁটো প্লেটগুলো এখনও ওই অবস্থায় পড়ে আছে। টেবিলের উপর অনামিকার ফোনটা দেখে অবাক। ফোন এভাবে ফেলে রেখেছে কেন এখানে? কোথায় গেল মেয়েটা? কোনো বিপদ হয়নি তো? পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকে অনামিকাকে। অ্যাপার্টমেন্টের ছাদ থেকে শুরু করে পার্কিং জোন কোথাও খুঁজে না পেয়ে বিধ্বস্ত হয়ে ফ্ল্যাটে ফিরে হঠাৎ কিচেনে বাসনের শব্দ পেনে কিচেনে গিয়ে লম্বা শ্বাস নেয় প্রান্তিক। পিছন থেকে গিয়ে অনামিকাকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ বুজে অনামিকা নিজের কাছ থামিয়ে দাঁড়ায়। কী হয়েছে আপনার? পোপানোর শব্দ পেয়ে আরও অবাক হয়ে যায় অনামিকা। প্রান্তিককে ছাড়িয়ে সামনে ঘুরে প্রান্তিকের মুখটা তুলে ধরে। আপনি কাঁদছেন কেন প্রান্তিক? কী হয়েছে? প্রান্তিক হাত দিয়ে চোখ মুখ নাক টানলো। কোথায় ছিলে তুমি? আমি কোথায় কোথায় তোমায় খুঁজেছি জানো? আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল। প্রান্তিক কথা শেষ হওয়ার আগে অনামিকা বলে উঠল,
আপনার মনে হয়েছিল আপনাকে বোকা বানিয়ে আমি পালিয়ে গেছি, তাই তো? না, আমার মনে হয়েছিল আমি হয়তো আবার তোমাকে হারিয়ে ফেলবো। তুমি ছাড়া আমি নিঃস্ব অনু। এই কদিনে তুমি আমার অভ্যাসটা খারাপ করে দিয়েছিল। অনামিকা আবার নিজের কাজ করতে করতে দায়সারাভাবে বলল, এটা আপনার প্রবলেম। আপনার বিশ্বাস বড্ড নড়ে বড়ে মিস্টার প্রান্তিক। প্রান্তিক অবাক হলো অনামিকার কথায়। ওর কথার মানে বুঝতে পারল না প্রান্তিক। মানেটা একটু বুঝিয়ে বলবে বউ? অনামিকা প্লেটগুলো ধুয়ে নির্দিষ্ট জায়গায় রাখলো। তারপর ডেস্ক থেকে আটার বয়ম নামিয়ে পরিমাণ মতো আটা নিল একটা পাত্রে। আপনি বেরোনোর আগে আমাকে কি বলে গেছিলেন মনে আছে? প্রান্তিক একটু ভাবতে পর মনে পড়ে গেল ফোনের বিষয়ে। অনামিকা কি বলে গিয়েছিল জিভ কামড়ালো। অনামিকার সামনের দিকে ঘুরিয়ে ওর গলা জড়িয়ে বলল, বউ কি আমার উপর একটু অভিমান করছে? একটু নয়, অনেকটা। তাহলে কি করলে আমার বউয়ের অভিমান ভাববে? অনামিকার মুখটা আনন্দে ঝলমল করে উঠল। আইসক্রিম। প্রান্তিক চোখ রাঙালো। কালকে জ্বরে কাতরাচ্ছিলে আর আজকে আইসক্রিম খাবে? নেভার। অনামিকার আগে প্রান্তিকের হাতগুলো সরিয়ে আবার নিজের কাজে মন দিল। আর কোনোদিন আপনি আমার অভিমান ভাঙাতে আসবেন না। কাকিমার বাড়িতে গিয়ে বসেছিলাম, ভালোই ছিলাম। তুমি কাকিমার বাড়িতে ছিলে? জানলে কি করে কাকিমার ফ্ল্যাট কোনটা? আপনি জানতো, এখান থেকে আমাকে কাজ করতে দিন। অনামিকার অভিমান ভাঙাবে কিভাবে সেটা ভেবেই চলছে প্রান্তিক। তবে এখন কিছুতেই আইসক্রিম খেতে দিবে না ও অনামিকাকে। হঠাৎ প্রান্তিকের মাথায় একটা দারুণ আইডিয়া খেলো। এই বউ, আইসক্রিমের বদলে ফুচকা চলবে? অনামিকা চট করে প্রান্তিকের দিকে ঘুরে তাকায়। অনামিকার মুখে আর হাসি দেখে প্রান্তিক বুঝে যায় ওর আইডিয়াটা কাজে লেগেছে। আমি 2 মিনিট রেডি হয়ে আসছি। অনামিকা যেতে গেলে প্রান্তিক ওর হাত ধরে আটকায়। এখানে ফুচকা পাওয়া যায় না। অনামিকা প্রান্তিকের হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের হাত, যে জিনিস দিতে পারবে না বলেন কেন? কে বলছে দিতে পারবো না? আমি নিজেই আমার বউয়ের জন্য ফুচকা বানাবো, একেবারে হোমমেড অ্যান্ড হাইজিন। অনামিকা বড় বড় চোখ করে তাকায় প্রান্তিকের দিকে। আপনি পারেন ফুচকা বানাতে? আগে পারতাম না, কিন্তু বউয়ের পছন্দের কথা ভেবে বছরখানেক হলো শিখে নিয়েছি। আমি রাতের খাবারটা বানিয়ে নিই, তারপর আপনি করবেন। তুমি তো আটা মাখছো, ওটা আমাকে দাও। আর রাতের খাবার বানাতে হবে না। দুপুরে তো 3 প্যাকেট বিরিয়ানি আনছিলাম, 1 প্যাকেট তো এখনও ফ্রিজে আছে। ওটা ভাগাভাগি করে খেয়ে নিব। একটা সপ্তাহ কেটে যায়। এই এক সপ্তাহে প্রান্তিক অনামিকার ভালোবাসা একটু একটু করে বেড়েই চলেছে। প্রান্তিকের এত যত্ন ভালোবাসা পেয়ে অনামিকা যেন আরও বেশি ভালোবেসে ফেলেছে প্রান্তিককে। রাত 12টা বেজে গেছে, তবুও প্রান্তিক এখনও বাড়ি ফেরেনি। অনামিকা ড্রয়িং রুমে বসে আছে দরজার দিকে তাকিয়ে। খুব চিন্তা হচ্ছে ওর প্রান্তিকের জন্য। হঠাৎ প্রান্তিকের দরজা খুলতে দেখে ছুটে গেল ও। কোথায় ছিলেন আপনি? বাড়িতে যে একটা মানুষ চিন্তায় চিন্তায় মরে যাচ্ছে, ফোন করে জানানোর প্রয়োজন বোধ করলেন না? প্রান্তিক ভিতরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। ওর হাতে থাকা প্যাকেটটা অনামিকার হাতে দেয়। এখন কি ভেবেছেন এগুলো দিলে আমি আপনাকে আর কিছু বলবো না? খুলে দেখো। অনামিকা প্যাকেটটা খুলে লাল রঙের বেনারসির সাথে কিছু সোনার গয়না বাক্স আর একটা গাছ কৌটো। এগুলো কি হবে? কি হবে বেনারসি আর গয়না দিয়ে? আজ আমার বিয়ে করব বাঙালির রীতিমতে। অনামিকা প্রান্তিকের গায়ে হাত দিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। শরীর ঠিক আছে তো আপনার? রাত 12:30টার সময় কি ভূত চাপলো আপনার মাথায়? প্রান্তিক অনামিকাকে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরল। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে একজন বাঙালি পুরোহিত পেয়েছি বউ। উনি বাইরে দাঁড়িয়েছেন। একটা কুড়িতে লগ্ন আছে। আমরা এই লগ্নেই বিয়ে করব। অনামিকা বড় বড় করে চোখ করে তাকালো প্রান্তিকের দিকে। সত্যি? হ্যাঁ বউ, সত্যি। তুমি রেডি হতে শুরু করো। আমি ততক্ষণে পুরোহিত মশাইকে আমার 22 তলার ফ্ল্যাটে রেখে আসি। এসে তোমাকে সাজিয়ে দেবো। শাড়িটা প্রায় পরেই ফেলেছে অনামিকা। শুধু কুচি একা একা সামলাতে পারছে না। কিছুতেই ভাঁজে ভাঁজে কুচি পড়ছে না, তাই বিরক্ত হয়ে কুচিটা হাত থেকে ছেড়ে ফেলে শাড়িটা মাটিতে ছড়িয়ে দেয়। প্রান্তিক রুমে এসে অনামিকাকে এই অবস্থা থেকে সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে বলে, এভাবে কেন দাঁড়িয়ে সব খুললে? অনামিকা করুণ মুখে বলল, এত ভারী শাড়ি পরার অভ্যাস নেই, তাই একা একা কুচি করতে পারি না। আমি কি কোনোভাবে হেল্প করতে পারি? অনামিকা একবার নিজের দিকে তাকালো, তারপর আমতা আমতা করে বলল, কিন্তু চোখ বন্ধ রাখবেন কিন্তু। চোখ বন্ধ করে কিভাবে কুচি ধরবো? আমি জানি না, আপনাকে বন্ধ করে রাখতে হবে। প্রান্তিক অনামিকার দিকে ঘুরে তাকালো, এরপর গুটি গুটি পায়ে এগিয়ে এলো ওর কাছে। বউটা যখন আমার, তখন সব কিছুই আমার, তাই নিজের জিনিস দেখার সম্পূর্ণ অধিকার আছে আমার। অনামিকার গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। মাথা নিচু করে গোপনে হাসলো অনামিকা। প্রান্তিক অনামিকার লুটিয়ে পড়া শাড়িটা হাতে তুলে সুন্দরভাবে ভাঁজ করে ধরে। কুচির উপরে প্রান্তটুকু অনামিকার হাতে ধরিয়ে হাঁটু মুড়ে বসলো প্রান্তিক। তারপর নিচের অংশটি সমান করে উঠে দাঁড়ায়। এতটা যখন করলাম তখন গুজে দেই? না না। প্রান্তিক শব্দ করে হেসে উঠল। মূলত অনামিকাকে রাগানোর জন্য কথাটা বলেছিল। প্রান্তিকের ষড়যন্ত্র বুঝতে পেরে নিজের কুচি নিজেই কোমরে গুজে দিল। ম্যাডাম, আঁচলটা ঠিক করে দিব। কথাটা বলে চোখ মারল প্রান্তিক। অনামিকা বিছানা থেকে একটা বালিশ ছুড়ল প্রান্তিকের দিকে। এবার জানতো আপনি? প্রান্তিক বালিশটা ধরলো। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন ফুরালে তো মানুষ এভাবে ছুঁড়ে ফেলে দেবে। যাবেন আপনি? প্রান্তিক রুম থেকে বেরিয়ে গেল। অনামিকা আয়নায় দেখে আঁচলটা ভাঁজ করলো, তারপর একটা সেফটি পিন দিয়ে আঁচলটাকে আটকায়। প্রান্তিক, এবার আসুন। প্রান্তিক মিনিট পাঁচেকের মধ্যে অনামিকার রুমে এলো। এত দেরি হলো কেন? প্রান্তিক লাল রঙের পাঞ্জাবি পরে অনামিকার সামনে দাঁড়িয়েছে। বউ তো রেডি হয়ে গেছে, বড় একটু সাজবে না নাকি? কেমন লাগছে বউ আমাকে?
অনামিকা প্রান্তিকের আপাতমস্তক দেখে এই প্রথম শার্ট প্যান্ট ছেড়ে পাঞ্জাবি পরেছে। এতদিন আপনাকে বর্বর মনে হচ্ছে। হোয়াট বর্বর? অনামিকা হো হো করে এসলে, বর্বর নয়, বর অ্যান্ড বর। আসুন তো, আমাকে গহনাগুলো পরিয়ে দিন। অনামিকা আয়নার সামনে রাখা টুলটায় বসলো। প্রান্তিক একে একে সব গহনা পরিয়ে দিল। শাঁখা পলা নেওয়া সব একে একে পরিয়ে দিল। অনামিকা নিজের হাত দুটো দেখলো। কত স্বপ্ন ছিল আমার ধুমধাম করে বিয়ে করব, কিন্তু দেখুন কিভাবে বিয়ে করতে হচ্ছে। প্রান্তিক অনামিকার দুই কাতে হাত রাখলো। আমার বউয়ের স্বপ্ন আমি পূরণ করব না, তাই কখনো হয় নাকি? প্রয়োজন হলে 10 বার বিয়ে করব, যতক্ষণ না তোমার স্বপ্ন পূরণ হচ্ছে ততবার বিয়ে করব। আপনি সত্যিই পাগল। 3-4 বছর পর ছেলেপুলে হয়ে গেলে কি বিয়ে করবেন না আপনি? হতাশ সুরে টেনে টেনে বলল প্রান্তিক। 3-4 বছর? এতগুলো দিন ওয়েট করতে হবে ছেলেপুলের জন্য? অনামিকা বিরক্ত হয়ে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 1টা 4 বাজে। এই লগ্নে এবার, না হলে যে লগ্ন পেরিয়ে যাবে। চলুন 1 মিনিট। অনামিকা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক কাপড়ের ব্যাগটা থেকে একটা লাল ওড়না বার করলো। তারপর অনামিকার মাথায় পরিয়ে দিয়ে ভালো করে ক্লিপ আটকে দিল। এবার পারফেক্ট। শুধু ওই ফ্ল্যাটে গিয়ে তুমি মুকুট আর আমি টোপরটা পরে ফেললে পুরো নবদম্পতি। প্রান্তিক নিজের হাতটা বাড়িয়ে দিল অনামিকার। প্রান্তিকের বাহুদর ধরল। তারপর এগিয়ে চলল নতুন জীবনের উদ্দেশ্যে। প্রান্তিকের অন্য ফ্ল্যাটে প্রবেশ করতে ওদের উপরতলার কাকু কাকিমা দেখে অবাক হলো অনামিকাকে। বিস্মিত দৃষ্টিতে তাকায় প্রান্তিকের দিকে। প্রান্তিক অনামিকার অভিব্যক্তি বুঝতে পেরে বলল, বড় বউ আর পুরোহিত থাকলে বিয়ে হয় না। সাক্ষী লেখে আমাদের নলিনী কাকিমা আর প্রদীপ কাকু। নলিনী রায় অনামিকার কাছে ওর দিকে এগিয়ে আসছে। আমি খুশি হয়েছি তোমরা আবার বিয়ে করছো। চলো আমরা ভিতরে যাই, একটু পান পাতা ঢেকে আসবে। অনামিকার অনুমতির জন্য প্রান্তিকের দিকে তাকায়। প্রান্তিক মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অনামিকা চলে যায়। প্রান্তিক পুরোহিতকে ঢুলতে দেখে পুরোহিতের কাছে আসে। ও পুরোহিত মশাই, এভাবে ঢুললে হবে? আমাদের বিয়ে দিতে হবে তো? আপনি আমায় মহা ঝামেলায় ফেললেন স্যার। বহু বছর হলো এই দেশে আছি, সব ভুলে গেছি বাঙালি বিয়ের নিয়ম। এবার যদি কোনো ভুল হয়ে যায় আপনি আমাকে কথা শোনাবেন। প্রান্তিক আর প্রদীপবাবু উচ্চস্বরে হাসলেন। আপনাকে কেউ কিছু বলবেন না মিস্টার চক্রবর্তী। আপনি শুধু বইটা দেখে মন্ত্রটা ঠিকঠাক পড়বেন। অস্ট্রেলিয়া এসে যে এভাবে পৌরোহিত্য করতে হবে ভাবিনি। নিন নিন, এবার শুরু করেন। বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। সম্প্রদান কে করবে? প্রদীপবাবু আপনি? প্রদীপ পুরোহিতের পাশে বসলো। হ্যাঁ, আমি সম্প্রদান করব। অনামিকার বাবার দায়িত্ব না হয় আমি পালন করি। তাহলে বসুন প্রান্তিকবাবু, বসে পড়ুন বিয়েতে। প্রান্তিক ধুতি সামলে বসলো প্রদীপবাবু আর পুরোহিতের মাঝে। একে একে সব নিয়ম শেষ হলো। এবার পাত্রীকে আনুন। প্রদীপবাবু নলিনী দেবীর উদ্দেশ্য করে বলল অনামিকা নিককে নিয়ে আসার জন্য। অনামিকা পান পাতা থেকে প্রান্তিকের সামনে এসে দাঁড়ায়। মা, তুমি এবার তোমার বরের চারপাশে 7 বার ঘুরবে, মুখটা পান পাতা দিয়ে ঢেকে। প্রান্তিক শব্দ করে হাসলো। অনামিকা পান পাতার ভিতরে ভুরু কুচকে তাকালো। প্রান্তিক পুরোহিতের উদ্দেশ্যে বলল, আপনি তো আমার বউয়ের মুখ আগেই দেখে ফেলেছি। না, ঘরে শুধু শুভদৃষ্টি হলেই হয়। পুরোহিত হো হো করে হেসে বলল, এটা নিয়ম, যা বলছি তাই করুন। একে একে প্রত্যেকটা নিয়ম পালন করা হলো অনামিকা আর প্রান্তিক। প্রতি মুহূর্তে প্রান্তিক অনামিকা লেকফুল করে লেগেছে। এবার আসে সেই শুভক্ষণ, যার জন্য প্রান্তিক আর অনামিকা অপেক্ষা করছে। এবার সিঁদুরদান হবে। এই নিন, সিঁদুরটা পরিয়ে দিন। প্রান্তিক পুরোহিতের কাছ থেকে সিঁদুর লাগানো জায়গাটা নেয়। অনামিকা প্রান্তিকের কানের কাছে গিয়ে নিম্নস্বর বলে, সিঁদুর যদি নাকে না পড়ে তাহলে আমার একদিন কি আপনার একদিন। অনামিকার হুমকি শুনে প্রান্তিক একটু শুকনো ঢোক গিলল। তারপর ভালো করে বুঝে নিল কিভাবে সিঁদুর পরাবে। সেটা নাকি অনামিকার নাকে পড়বে। পুরোহিত মশাই, একটু বেশি করে সিঁদুর দেন। নাকে সিঁদুর না পড়লে বউ আবার আমাকে আস্ত রাখবে না। একটা সিঁদুর কৌটো পুরোহিত ঢেলে দিল প্রান্তিকের কোঠায়। তারপর প্রান্তিক ধীরে ধীরে সেই সিঁদুরটা তুলে দিল অনামিকার সিঁথিতে। তৎক্ষণাৎ অনামিকার নাকের ডগায় দিয়ে দেখলো সিঁদুর পড়ছে কিনা। প্রান্তিক অনামিকা আস্তে করে বলল, নাকে সিঁদুর না পড়লে তোমার বর তোমাকে অনেক বেশি ভালোবাসবে। অনামিকা চোখ বুঝলো, মুচকি এসে আবার প্রান্তিকের দিকে তাকালো। নলিনী দেবী ক্যামেরাবন্দি করলেন এই মুহূর্ত। বিয়ে শেষ হতে প্রান্তিক আর অনামিকা উঠে দাঁড়ালো। থ্যাংক ইউ মিস্টার চক্রবর্তী, আমার এক কথায় রাজি হয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার লোকেরা আপনাকে বাড়ি পৌঁছে দিবে। প্রান্তিক কিছু টাকা এনে পুরোহিতের হাতে তুলে দিল। চাইলে পুরোহিত সেটা নেয় না, এটা আমার পেশা নয়। তবে এই যুগে কেউ যে নিজের দেশের সংস্কৃতিকে মনে রেখেছে, তাও আবার বিদেশের মাটিতে, সেটা ভালো লাগছে। আপনার তার বিবাহিত জীবন সুখের হোক। ভগবানের দয়ায় আমার সব আছে, এই টাকা নিতে পারবো না। পুরোহিত চলে গেলেন। ওনার পিছু পিছু প্রদীপবাবু আর নলিনী দেবু চলে গেলেন নিজ ফ্ল্যাটে। প্রান্তিক ফ্ল্যাটটা বন্ধ করে অনামিকা পেছন থেকে জড়িয়ে ধরলেন। তাহলে ম্যাডাম, আপনার ইচ্ছে পূর্ণ? আমি পূরণ করে দিলাম, এবার আমার ইচ্ছে তুমি পূরণ করো। অনামিকা প্রান্তিককে ছাড়িয়ে ওর দিকে ঘুরিয়ে দাঁড়ায়। বলুন কি ইচ্ছে আমার? প্রান্তিক অনামিকাকে আর কথা বলার সুযোগ দিল না, কোলে তুলে নিল। তারপর এগিয়ে চলল একটা রুমের দিকে। রুমের মধ্যে ঢুকে অনামিকা অবাক হলো। পুরো রুম ফুল আর ক্যান্ডেল দিয়ে সাজানো। অবাক দৃষ্টিতে তাকালো প্রান্তিক। এসব কি করলেন? প্রান্তিক সোজা অনামিকাকে নিয়ে ব্যালকনিতে গিয়ে ওকে কোল থেকে নামালো। পাক্কা 3 ঘন্টা ধরে এসব করছি। তার মানে আপনি এই জন্য এত দেরি করে ফিরছিলেন? প্রান্তিক হাসলো।
কোনো উত্তর দিল না। অনামিকাও শব্দ করে হাসলো। আপনি সত্যিই অন্যরকম। প্রান্তিক হঠাৎ করে অনামিকার কোমল ঘাড়ে মুখ ডুবালো। অনামিকা আমূল পরিমাণ কেঁপে উঠল। শরীরের মধ্যে একটা শীতল স্রোত বয়ে গেল। প্রান্তিক অনামিকার ঘাড়ে নাক ঘষতে ঘষতে জোরালো কণ্ঠে বলল, আই ওয়ান্ট সামথিং ফ্রম ইউ বউ। অনামিকা প্রান্তিকের চুলগুলো খামচে ধরল। কোনো কিছু বলার অবস্থায় নেই। একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। জীবনে প্রথমবার ওর মনে হচ্ছে ও শরীর যেন শূন্যে ভাসছে। অনামিকা থেকে কোনো উত্তর না পেয়ে প্রান্তিক অনামিকার ঘাড়ে কামড় বসালো। আই নিড ইউ অনু। আই আই নিড ইউ ভেরি মাচ, বাট আই ওয়ান্ট ইউর পারমিশন। অনামিকার ঘাট থেকে মুখ জড়িয়ে নেশা জড়ালো চোখে তাকালো প্রান্তিক অনামিকার দিকে। অনামিকা চোখ বন্ধ করে আছে থেকে বলল, বউ। অনামিকা চোখের পলক না খুলে প্রান্তিককে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের মধ্যে বায়ু চলাচল নিষিদ্ধ। নিজের প্রশ্নের উত্তর পেয়ে যায় প্রান্তিক। তাও সামান্য হেসে অনামিকাকে জিজ্ঞাসা করে, ম্যাডাম কি পারমিশন গ্রান্টেড করলেন? অনামিকা প্রান্তিককে শার্টটা খামচে ধরে। অনামিকার নখের আঁচড়ে আহত প্রান্তিক অনামিকাকে কোলে তুলে নিয়ে গিয়ে ভিতরে নিয়ে গিয়ে বিছানায় বসায়। পাশে বসে একে একে অনামিকার সব গহনা খুলে রাখে। অনামিকার শ্বাস খুব জোরে জোরে পড়ছিল। প্রান্তিক বিছানা থেকে উঠে সমস্ত ক্যান্ডেলগুলো নিভিয়ে দেয়। তারপর আবার এসে অনামিকার পাশে বসে। অনামিকা প্রান্তিকের গালে হাত রেখে, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ। আমাকে অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি আপনাকে মন থেকে মেনে নিছি প্রান্তিক। আমার জীবন এখন আপনাকেই ঘিরে। প্রান্তিক হাসলো। ছোটবেলায় বড় বউ খেলতে খেলতে আমরা নিজেরাই বড় বউ হয়ে গেলাম। কবে যে তুই থেকে তুমিতে চলে এলাম বুঝতেই পারলাম না। আমিও যে কেন প্রান্তিক দা থেকে প্রান্তিক আপনিতে চলে এলাম জানি না। প্রান্তিক অনামিকার কপাল থেকে ঠোঁট অব্দি আঙ্গুল ওঠানামা করলো। আমাদের প্রথম রাতটাকে মেমোরেবল করে রাখার জন্য তোমাকে আমার চাই অনামিকা, সম্পূর্ণ নিজের করে। আমি প্রস্তুত নিজেকে আপনার কাছে সমর্পণ করতে। বড় বিদেশি গাড়িটা আওয়াজ করে জানান দিল রাত ৩টা বাজে। রাতের নীরবতা বাড়ার সাথে সাথে নবদম্পতি নিজেদের নতুন জীবন শুভারম্ভ করলো। নিজের প্রথম রাতটা স্মরণীয় করে রাখার জন্য ভেসে গেল প্রেমের জোয়ারে। অথই সাগরে তলিয়ে গেল দুজন। ভালোবাসার দৃষ্টি ঠিক জানলা দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে ঘুম ভেঙে গেল প্রান্তিকের। নিজের বক্ষজোড়ে আবিষ্কার করলো তার প্রেয়সীকে। মুচকি হেসে অনামিকার কপালে স্নেহ চুম্বন এঁকে দিল প্রান্তিক। গোটা মুখে সিঁদুর লেপটে আছে অনামিকার। প্রান্তিক চট করে অনামিকার ঘুমন্ত মুখের একটা ছবি তুলে নিল। তারপর অনামিকা নড়তে বুঝে চোখ বুঝে আবার ঘুমের ভান করলো। অনামিকা চোখ খুলতে লক্ষ্য করলো প্রান্তিকের বুকে সিঁদুর লেপটে আছে। গতকালের কথা মনে পড়তে লজ্জায় লাল হয়ে গেল। এই অবস্থায় প্রান্তিকের সামনে কিছুতেই থাকতে পারবে না। তাই কম্বলটা জড়িয়ে কাল রাতের বেনারসি নিয়ে ছুটল ওয়াশরুমে। চোখ খুলে হাসলো প্রান্তিক। তারপর বিছানা ছেড়ে উঠে রুম থেকে বেরোলো। 15 মিনিট পর ফিরে এলো হাতে 2 কাপ কফি নিয়ে। অনামিকা এখনও ওয়াশরুম থেকে বেরোয়নি, তাই দরজা ধাক্কা দিল। এতক্ষণ ধরে ওয়াশরুমে কী করছো, বেরিয়ে এসো। অনামিকা কোনো রকম শাড়িটা জড়িয়ে ওয়াশরুম থেকে বেরোলো। লজ্জায় মাথা নিচু করে আছে। এত ঠান্ডার মধ্যে তুমি সকালে স্নান করছো কেন? ওই ফ্ল্যাট থেকে একটা জামা এনে দিন না আমাকে। প্রান্তিক আলমারি থেকে একটা জামা বের করে অনামিকার হাতে রেখেও, কাল এনে রেখেছিলাম। অনামিকা জামাটা নিয়ে আবারও ছুটলো ওয়াশরুমে। মিনিট 5 পর ফিরে এসে প্রান্তিক বেলকনিতে থাকতে দেখে নিশ্চিত হলো ও প্রান্তিকের মুখোমুখি হতে যে বড্ড লজ্জা লাগছে। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। এখানে এসো। প্রান্তিকের ডাক শুনে অনামিকা গুটি গুটি পায়ে ব্যালকনিতে গিয়ে প্রান্তিকের পাশের চেয়ারটা বসলো। প্রান্তিক কফিটা এগিয়ে দিল ওকে। আজকে সকালটা একটু সুন্দর, মনে হয় বৃষ্টি হবে। শীতকালে বৃষ্টি হয়? হ্যাঁ, ইন্ডিয়ায় এখন সামার চলছে, আর এখানে 12 ডিগ্রি। আমার শহর তোমার পছন্দ হয়েছে অনু? অনামিকার মুখ ভার করে হয়ে যায়। সারাক্ষণ যদি একটা ঘরের মধ্যে বন্দি থাকলাম তাহলে আপনার শহর সম্পর্কে কীভাবে জানবো? আর কয়টা মাস ওয়েট করে ইন্ডিয়া থেকে ফিরে এসে আমরা শুধু ঘুরে বেড়াবো। অনামিকা কিছু বলে না। প্রান্তিক অনামিকার লজ্জা দেওয়ার জন্য অনামিকার কানের কাছে মুখ নিয়ে যায়। কাল রাত কেমন কাটলো বউ? অনামিকার কানের পাশটা গরম হয়ে যায়। মুখ লজ্জায় লাল আভা ছড়িয়েছে। আপনি খুব অসভ্য, অ্যান্ড ইউ আর সো। কথাটা শেষ হওয়ার আগে অনামিকা প্রান্তিকের মুখে কফি কাপটা ঢুকিয়ে দেয়। তারপর ওখান থেকে উঠে রুমে চলে আসে। প্রান্তিক নিজের মুখটা থেকে কাপটা সরিয়ে অনামিকার দিকে তাকায়, হাসে। আমার লজ্জাপতি। প্রান্তিক হন্তদন্ত হয়ে ফ্ল্যাটে ঢুকে। অনামিকা প্রান্তিককে এমন হন্তদন্ত করতে দেখে অবাক হয়। কাল ওদের বিয়ের 6 মাস পূর্ণ হলো। সেই উপলক্ষে দুজন মিলে ঘুরতে বেরিয়েছিল। তারপর অনামিকাকে ফ্ল্যাটে রেখে কোথায় চলে যায়, আর এখন এমনভাবে বাড়ি ফিরে। অনামিকা প্রান্তিককে হাঁপাতে দেখে 1 গ্লাস জল ঢেলে দেয়। কি হয়েছে, তুমি এরকম করছো কেন? প্রান্তিক জলের গ্লাসটা টেবিলে রেখে নিজের রুমে যায়। ট্রলি ব্যাগ আলমারি থেকে মাথা থেকে নামিয়ে বলে, লাগেজ গুছাও, আমাদের ইন্ডিয়া ফিরতে হবে। 3 ঘন্টা পর ফ্লাইট। অনামিকা বিস্ময়ের সহিত তাকায় প্রান্তিকের দিকে। তার মাথায় কিছুই ঢুকছে না। কি হয়েছে প্রান্তিক, কোনো সমস্যা? এভাবে তাড়াহুড়ো করে ইন্ডিয়া যেতে হবে কেন?
ওরা আমাদের সব প্ল্যান জেনে গেছে। তোমার খোঁজ করতে করতে ওরা এখান অবধি চলে আসে। তোমার দাদার প্রাণ সংশয় আছে। আঁতকে উঠল অনামিকা। এবার পুরো বিষয়টি পরিষ্কার হলো ওর। তার পরিবার বিপদে আছে। তুমি তোমার প্রয়োজনীয় জিনিস, পাসপোর্ট সব গুছিয়ে নাও। আমি একবার আসছি। কোথায় যাচ্ছ? আমার কাজের জায়গায়। প্রান্তিক রুম থেকে বেরিয়ে নিজের গোপন ঘরে ঢুকলো। রুম থেকে নিজের সব প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিল। তারপর রিভলভারটা ভালো করে 6টা বুলেট ভরে নিল তাতে। তোমার কাছে বন্দুক কোথা থেকে এলো? অনামিকার গলা পেয়ে চমকে উঠল। হঠাৎই মনে পড়ল ভিতর ঢুকে দরজা লক করতে ভুলে গেছে। অনামিকার দিকে ঘুরে তাকালো। অনামিকা চোখে নিজের জন্য ঘৃণা ছাড়া আর কিছুই দেখতে পেল না। ছুটে গিয়ে অনামিকার বাহু দুটো ধরল। তুমি ভুল বুঝছো, বিশ্বাস করো অনু, আমি খারাপ মানুষ নই। অনামিকা প্রান্তিকে 2 হাত ঝিনকে ফেলে দেয়। বন্দুক থাকে দুজন মানুষের কাছে, একজন মাফিয়া আর একজন পুলিশ। তুমি তো পুলিশ নও, তাহলে কি আমি ধরে নিব তুমি একজন মাফিয়া? প্রান্তিক একটা দীর্ঘশ্বাস পেলে। অনামিকাকে সত্যি বলা ছাড়া আর উপায় নেই। কোনো কিছুর বিনিময়ে অনামিকাকে হারাতে পারবো না। পিছনে গিয়ে একটা ড্রয়ার থেকে আইডেন্টি কার্ড বের করে এনে অনামিকার হাতে দেয়। আমি সরকারি পরীক্ষায় আন্ডার কভার সিআইডি অফিসার। প্রীতমদের পুরো গ্যাংটাকে ধরার দায়িত্ব সরকার আমাকে দিয়েছে। অনামিকার পা দুটো খানিকটা ধরে যায়। প্রান্তিকে ধরার চেষ্টা করলে হাত দেখিয়ে বাধা দেয় ও। তাহলে তোমার গোপন ঘরের এই রহস্য? এতদিন তোমার সঙ্গে থেকেও আমি এটা জানতে পারলাম না? কেউ জানে না এটা, এমনকি আমার বাবা মাও না। এই মিশনের শুরুতেই হায়ার ডিপার্টমেন্ট আমাদের বলে দিয়েছিল এই ব্যাপার যেন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই গ্যাংটা বিশাল বড়। যদি জানো আমার আসল পরিচয়, তাহলে আমাকেও হয়তো শেষ করে দিবে। সরি প্রান্তিক, আমার এই ঘরে আসা উচিত হয়নি। তোমার কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। কেন এমন কাজে নিযুক্ত হলে তুমি? তোমার মতো যারা ওদের চক্রে পড়েছে তাদের বাঁচানোর জন্য। আমাদের কাছে শুধু একটা ইনফরমেশন আছে যে এই গ্যাংয়ের লিডার একজন লেডি। এবার কলকাতায় গিয়ে বাকিটা খুঁজে বের করতে হবে আমাকে। অনামিকা প্রান্তিকের কাছে গিয়ে ওর বুকে মাথা রাখলো। আমাকে তুমি এতটা বিশ্বাস করে এই ইনফরমেশনটা বলে দিলে? আমি যদি এই কথাটা সবাইকে বলে দিই? প্রান্তিক দুহাত দিয়ে আগলে নিল অনামিকাকে। এমনি এমনি তোমাকে বিয়ে করে বউ করিনি। প্রান্তিক মজুমদারের বউ হওয়ার যোগ্যতা তুমি রাখো। আমি জানি তুমি কখনোই আমার পিঠে ছুরি মারবে না। অনামিকা মাথা তুলে প্রান্তিকের মুখের দিকে তাকায়, একটু নিচু হয়েও। প্রান্তিক ভুরু কোচকে হাঁটু বাঁকিয়ে খানিকটা নিচু হলো। অনামিকা বিদ্যুৎ গতিতে প্রান্তিকের 2 গালে 2টো চুমু খেলো। প্রান্তিক তার লজ্জাবতী বউয়ের এমন কাণ্ড দেখে অবাক হলো। তুমি আমার সেই লজ্জাবতী বউ তো? অনামিকা বুক বেজার করে প্রান্তিকের বুকে 2টো ঘুষি মারল। আমাকে এতটা বিশ্বাস করার জন্য একটা গিফট আর দ্বিতীয় বোনাস। প্রান্তিক অনামিকার কোমর ধরে ওকে তার কাছে নিয়ে যায়। কপাল আর ঠোঁট দুটো বাকি থাকে। আর 2টো এক্সট্রা বোনাস দিও। অনামিকা প্রান্তিককে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরে দেয়। মিস্টার পতিদেবতা, এত লোভ করলে তো হবে? যখন যতটা পাবেন সেটা নিয়ে খুশি থাকতে হবে আপনাকে। এবার চলো, না হলে ফ্লাইট মিস হয়ে যাবে। তুমি যাও, আমি 2 মিনিটে আসছি। অনামিকা প্রান্তিকের দিকে কথা শুনল। দরজা দিকে এগিয়ে গিয়ে আবারও ফিরে আসলো। বড়বাবু, আই অ্যাম প্রাউড অব ইউ। মাত্র ঘন্টাখানেক হয়েছে অনামিকা আর প্রান্তিক কলকাতায় এসেছে। এসে ওরা প্রান্তিকের সেই পুরনো বাড়িতে উঠেছে। এক্কেবারে নববধূর মতো আলতা পায়ে বাড়িতে প্রবেশ করছে। সেই চেনা বাড়ি যেখানে ওকে জোর করে তুলে আনা হয়েছিল, সেখানে আজ নিজের ইচ্ছে এক্কেবারে পরিপাটি বাসে প্রবেশ করছে। প্রান্তিক নিজেকে সব ব্যবস্থা করে রেখেছে। অনামিকা খানিকক্ষণ বাইরে দাঁড় করে রেখে প্রান্তিক ঘরে বসে এখন ওরা দুজন। তোমাকে একদিন বলেছিলাম তুমি নিজেই আমার কাছে থাকতে চাইবে। আজ কিন্তু সেটাই হচ্ছে বউ। অনামিকা জানলার সামনে দাঁড়িয়ে রাত্রির পরিবেশ দেখতে কেমন লাগছে? কম অত্যাচার করছো? আমার গাল দুটো তোমার এই শক্ত হাত দিয়ে একদম চ্যাপ্টা করে দিয়েছো। প্রান্তিক অনামিকার পিছনে গিয়ে জড়িয়ে ধরে ওর ডান গালে একটা সুন্দর চুম্বন এঁকে দিল। সুদে আসলে এভাবে পুষিয়ে দেবো। কটা দিন দেখবে এই চ্যাপ্টা গাল দুটো একদম রাউন্ড হয়ে গেছে আর লাল হয়ে গেছে। অনামিকা সত্যি সত্যি এবার লজ্জায় লাল হয়ে গেল। মুখ থেকে বেরিয়ে এলো ইস। প্রান্তিক হাসলো। অনামিকা নিজের দিকে ঘুরিয়ে ওর কপালে একটা স্নেহ চুম্বন আঁকলো। পকেট থেকে একটা রিমোট বার করে অনামিকার হাতে দিল। আমাকে বের হতে হবে, ভয় পাওয়ার কিছু নেই, বাইরে গার্ডের আছে। যদি কোনো বিপদের আশ পাও তাহলে এই লাল বোতামটা 3বার টিপবে। অনামিকা খানিকটা চিন্তিত হলো। কলকাতা শহর এখন ওদের দুজন কারোর জন্যই সেফ নয়। কখন ফিরবে? রাত হবে। আমি খাবার অর্ডার দিয়েছি, দিয়ে যাব ঘন্টাখানেকের মধ্যে। তাড়াতাড়ি ফিরে আসবে। আর শোনেন না, আমার কিছু জিনিস লাগবে। প্রান্তিক হাসলো, কারণ অনামিকার থেকে ও বেশি জানে অনামিকাকে। আমার ওই দিকের খেয়াল আছে। ল্যাগেজটা সব আছে তোমার A to Z আমার নখদর্পণে। অনামিকা মুগ্ধ হলো। সত্যি ভাগ্য করে পেয়েছে প্রান্তিক। এতটা ভালোবাসা কেন আমায়? প্রান্তিক হেসে উত্তর দিল, আই ডোন্ট নো, বাট বাট প্রান্তিক একটু ঝুঁকে অনামিকার কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে গিয়ে জবাব দিল, বাট তোমার কোমরের ওই কালো তিলটা আমায় বেশ আকৃষ্ট করে। লজ্জায় চোখ বুজে মুচকে হাসলো অনামিকা। তুমি না দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। প্রান্তিক সোজা হয়ে দাঁড়িয়ে জামার কলার ঠিক করতে করতে বলল, নিজের বউয়ের কাছে অসভ্য হবো না তা কার কাছে হবো? তুমি আমার, তোমার সব কিছু আমার, আর এই তিলটা অধিকার শুধু আমার।
নিজের জিনিসের নিয়েই মন্তব্য করাই যায়। প্রান্তিক আর ওর সাথে কথা, তিনজন বসে আছে একটা অন্ধকার গোডাউনে। শুধু কটা নিয়ন আলো জ্বলছে, একে অপরের মুখ পর্যন্ত দেখতে পাচ্ছে না। ওরা কেউ কাউকে চেনে না, মুখ পর্যন্ত দেখেনি। পর্দার আড়াল থেকে চারজনে কথা বলছে ওই মিশর মাস্টার। মিস্টার প্রান্তিক, তাহলে আপনি বলতে চাইছেন ওই গ্যাংয়ের মাস্টারমাইন্ড একজন মহিলা? ইয়েস মিস্টার গুপ্ত, এবং এই কলকাতার ঘাঁটিতে নিজের ঘাঁটি করছেন গত 3-4 বছর যাবৎ। আর 5টা সাধারণ মানুষের মধ্যে এমনভাবে লুকিয়েছে আমরা তাকে আইডেন্টিফাই করতে পারছি না। তাহলে এখন কি করার আছে? কিভাবে ওই ক্রিমিনালটাকে ধরবো আমরা? ওদের মধ্যে আরও একজন বলে ওঠে, আমার কাছে একটা প্ল্যান আছে। সেক্ষেত্রে আমাদেরকে লাগবে মিসেস মজুমদারকে। যেহেতু উনি একজন ভিকটিম, তাই ওনাকে দিয়ে আমাদেরকে ওই ক্রিমিনাল চালাতে হবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় প্রান্তিক। দেখতে কেউ দেখতে পেলে না প্রান্তিকের চোখে রাগে লাল হয়ে গেছে। মিস্টার সিং, একটা কথা শুনে রাখুন, আমি এই মিশনের জন্য নিজের প্রাণ দিয়ে দিতে পারি, কিন্তু আমার স্ত্রীকে কখনোই এই বিষয়ে ইনভলভ করব না। তাকে আমি যে জায়গা থেকে বাঁচিয়ে এনেছি সেখানে আর পা রাখতে দেব না। মিস্টার গুপ্ত সহমত হলো প্রান্তিকের কথায়। আমারও তাই মনে হয় মিস্টার মজুমদার। এইভাবে ইনোসেন্ট মানুষদের গান পয়েন্ট রেখে আমরা নিজেদের কার্যসিদ্ধি করতে পারি না। আমাদের অন্য কিছু ভাবতে হবে। লোকটা অনুতপ্ত হলো নিজের কথায়, সবার কাছে ক্ষমা চেয়ে নিল। প্রান্তিক একটু শান্ত হলো। এক্ষেত্রে মিস্টার সিনহা আমাদের হেল্প করতে পারেন। পরের মিটিংয়ে ওনাকে রাখতে হবে। রাত প্রায় 2টো বেজে গেছে। প্রান্তিক ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়ি ঢুকে আস্তে আস্তে পা টিপে টিপে নিজের বেডরুমে ঢুকলো। অনামিকা গভীর ঘুমে নিঘ্ন। প্রান্তিক আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে চেঞ্জ করে চুপি চুপি এসে অনামিকার পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরে। এতক্ষণে তোমার আসার সময় হলো? প্রান্তিক ভুরু কুচকে তাকায় অনামিকার দিকে। অনামিকা ওর দিকে তাকিয়ে আছে। তুমি ঘুমাওনি? এতক্ষণ নাটক করছিলে তাহলে? অনামিকা প্রান্তিকের দিকে ঘুরে ওকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলো। তোমাকে নিয়ে আমার চিন্তা হয়, যতক্ষণ তুমি বাড়ির বাইরে থাকো আমি আতঙ্কে থাকি। প্রান্তিক অনামিকার মাথায় হাত বুলাল। তোমার আতঙ্কের দিন খুব তাড়াতাড়ি শেষ হবে বউ। আমি তোমাকে আর তোমার সিদ্ধির সিঁদুরকে অক্ষত রাখবো, কথা দিলাম। খেয়েছো? আমি তো জানি আমার বউ না খেয়ে আছে। আমি কি করে একা একা খাই বলো? অনামিকা উঠে বসলো। আমি এক্ষুনি খাবার গরম করে আনছি, খেয়ে নাও তারপরে। প্রান্তিক বিছানা থেকে নেমে দাঁড়ালো। তোমার শরীর অসুস্থ, বিশ্রামের প্রয়োজন। আমি খাবার আনছি, একসঙ্গে খাবো। তিক্ত প্রণয়ালাপ, দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।